নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, রাজুর মা। শুনতে থাকুন। রাজুর মা। কাঠের পার্টিশনের ওপিঠ হইতে দেখিতে পাওয়ার কথা নয়, কিন্তু পাওয়া যায়। পশ্চাৎপদ হইবার মেয়ে রাজুর মা নয়। লোহার শিক তাতাইয়া কাঠের দেওয়ালের গায়ে মৌলিক একটি জানালা তিনি অনায়াসেই করিয়া লইয়াছিলেন। দালানের মাঝামাঝি পার্টিশন দিয়া বাড়িখানা দুই ভাগ করা, অথচ দালানেই বলিতে গেলে ইন্দিরার সমস্ত সংসার। দুখানা ঘরের বড়টিতে ইন্দিরার দাদা, তাহার বিশাল দেহ, অগাধ বই আর সংসারের যাবতীয় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আসবাবপত্র লইয়া কায়েমি হইয়া আছেন। ছোট ঘরখানায় ইন্দিরা দাদার মেয়ে মিলিকে লইয়া শোয়। ছিমছাম পরিষ্কার ঘর। ইন্দিরার পাতলা ঝরঝরে অনাড়ম্বর পরিচ্ছদে সজ্জিত চেহারার সঙ্গে এই ঘরখানির যেন আশ্চর্য একটা সাদৃশ্য আছে। শিশির তো তাই বলে। এই ঘরখানিকে অকারণ জিনিসপত্রে ভারাক্রান্ত করিতে তুলিতে ইন্দিরার ভারী মায়া হয়। তাছাড়া দাদার মনে কোনো বিকার নাই বলিয়াই পারে। এই তো সেদিন আমের দরুন বড় টুকরিটা দাদার ঘরে টেবিলের তলায় দেখিয়া চক্ষু কপালে তুলিতেই দাদা হাসিয়া বলিয়াছিলেন, জানিস সিন্ধু, ভারী কিন্তু আরাম। চেয়ারে বসে পা ঝুলিয়ে ঝিঝি ধরাতে হয় না, দিব্যি পা ছড়িয়ে দিয়ে বসা যায়। থাক না থাক, টেবিলের তলা থেকে কে ওকে দেখতে পাচ্ছে। সে যাত্রায় একটা বেতের মোড়া আনাইয়া দিয়া তবে রক্ষা পাওয়া যায়। দাদা মোটা মানুষ, আরামের জন্য না করিতে পারে এমন কোনো উদ্ভট কাণ্ড নাই। মনে করিয়া এটুকু তাহার আগেই করা উচিত ছিল ভাবিয়া লজ্জিত হয়। আহা, বেচারি দাদা! বৌদি থাকিলে কি এই সময়ে এমন হইয়া যাইত? দাদা, বোন আর মিলি, এই তো সংসার। দালানের এক পাশেই ইন্দিরার হাতের পরিপাটি করিয়া সাজানো ভাঁড়ার, পাশে সেলফে চায়ের সরঞ্জাম, তরকারির ঝুড়ি, জলের কুঁজো, মাজা বাসন। জালের আলমারিতে ফল মূল দুধ খাবার টুকিটাকি। পূবের জানালা ঘেঁষিয়া যে বেতের টেবিলটা পাতা, তাহারই কাছে চেয়ারটা নিয়ে আনিয়া তাহারা চায়ের আসর জমায়। আর সিঁড়িতে উঠিয়াই ডান হাতে কোণের জায়গাটায় তোলা উনুন জ্বালিয়া ইন্দিরা রান্না করে। কড়ার গায়ে খুন্তি বাজাইয়া গান গায়, আর ডাল ভাত চড়াইয়া দেয়ালে পিঠ ঠাসিয়া কিসের সব মোটা মোটা বই পড়ে। ইহারই সামনাসামনি রাজুর মার অভিনব জানালা। কাজেই এদিকের জীবনযাত্রার অনেকখানি ছবি ও পিঠের অধিবাসিনী যুগলের দৃষ্টিগোচর হয়। মা আর মেয়ে, একখানি ঘর ও দালানের বাকি অংশটুকু ইহাদের কাজ কারবার। শুধু জল আনিতে হয় নিচে নামিয়া। এই অংশে জলের কল নাই, নাই বলিয়াই ভাড়া সস্তা। তিনতলার ইতিহাস এইখানেই শেষ। একতলা ও দোতলার সবটা জুড়িয়া বাড়িওয়ালা নিজে এবং রাবণের গোষ্ঠী লইয়া রাজত্ব করেন। করুন, তাহার জানালায় উঁকি দিবার প্রবৃত্তি আমাদের নাই। রাজুর মার মতো কৌতূহলী স্বভাব কিন্তু আর সকলের নয়, কিন্তু কৌতূহল হইবার কথাও। পার্টিশনের গায়ে চোখ রাখিয়া রাজুর মা একাগ্র চিত্তে যাহার উপর নজর রাখিয়া দাঁড়াইয়াছিলেন, বিধবার আচার আচরণ তাহার নয়, অথচ
আপনাকে বিধবা বলিয়া পরিচয় দিতে তাহার আপত্তি নেই। প্রথম যেদিন সামনের অংশটা ভাড়া লইয়া তাহারা উঠিয়া আসিল, রাজুর মা স্বতঃপ্রবৃত্ত হইয়া তাহাদের তত্ত্ব লইতে আসিলেন এবং তাহার অভিজ্ঞ চক্ষুতে মেয়েটার পোড়া কপালের খবর গোপন রহিল না। রাজুর মতো সাজ নাই হোক, রাজুর মা শিক্ষাই আলাদা। 15 বছরে বিধবা হইয়া কে আর মাথা মুড়াইয়া হাত খালি করিয়া একখানি থানে লজ্জা নিবারণ করিয়া জীবন কাটাইতে পারে তা নয়। তবু ইন্দিরার উল্টাইয়া বাঁধা চুলের বোঝা, সাদা সিধা সেমিজের উপর সরু কালাপাট শাড়ি আর একগাছি করিয়া সোনার সরু তারের মতো চুড়ি দেখিয়া রাজুর মার বুঝিতে বিলম্ব হয় নাই। এখনকার দিনে অবশ্য অনেক হাতি হাতি মেয়ে আই বুড়োই দেখিতে পাওয়া যায়, কিন্তু তাহাদের বাঁকা সিথি, রকমারি শাড়ি আর ভাবন দেখিলে অষ্টাঙ্গ জ্বালা করে। এই মেয়েটার পরন পরিচ্ছদ দেখিলে তবু চক্ষু জুড়ায়। তাই প্রথম দৃষ্টিতে সহানুভূতিতে গলিয়া গিয়া রাজুর মা আপ্যায়িত করিয়াছিলেন। ও হরি মধুসূদন, বলি হিরি মধ্যেই পোড়া কপাল পড়িয়ে বসে আছো? আমার রাজুর মতোই অদেষ্ট দেখছি, বলি কতদিন এমন ধারা হয়েছে? পোড়া কপালও পুড়িয়া গেলে অবশিষ্ট কি থাকে? ইন্দিরা অবাক হইয়া একটু ভাবিয়া লইয়া মুখ টিপিয়া হাসিয়া বলিয়াছিল, কি জানি, কবে মনে নেই তো, হবে একদিন। হাসির কথা নয়, তবু হাসি যেন ইন্দিরার একটা রোগ। অল্প বয়সী বিধবা মেয়ের মুখে হাসিটা তেমন মানায় না। এই তো রাজুর মার রাজু, স্বামী তাহার যেদিন হইতে মরিয়াছে, হাসিও তাহার সেদিন হইতে একেবারে ঘুচিয়াছে। বৈধব্যের কথা উল্লেখ করিলে আজও তাহার মুখখানি করুণ হইয়া আসে। আর এ মেয়ে হাসিয়া গান গাহিয়া স্ফূর্তি করিয়া সারা বাড়ি যেন বিদ্যুৎ ছড়াইয়া বেড়ায়। স্বভাব যে তাহার ভালো নয়, এ বিষয়ে এতদিনে মা আর মেয়েতে মতভেদ নাই। কিন্তু ঘরে যাহার পাহাড়ের মতো বড় ভাই বসিয়া এমন ধারা বাচালতা সে করে কোন সাহসে, সেটাই বিস্ময়ের ব্যাপার। অসহ্য হয় রাজুর মার। বেহায়া ছুনির কীর্তিকলাপ দেখিয়া তাহার সর্বশরীর জ্বলিয়া ওঠে, কিন্তু চটাইবার সাহস হয় না। অবস্থা তাহাদের তো রাজুর মার মতো দুর্দশাগ্রস্ত নয়। যখন তখন এটা সেটা চাহিলে মিলে, টাকাটা সিকিটা ধার লইয়া ভুলিয়া গেলে চাহিবার কথা কাহারও মনে পড়ে না। কাজেই মাতা কন্যায় ঘরে বসিয়া টিপ্পনি কাটা ছাড়া আর কিছু করিবার বড় জো নাই। কাঠের দেহালে পাহারা, তাহারা মায়েঝিয়ে পালা করিয়া নিয়মিতই দেন। আজও তাহার ব্যতিক্রম ঘটে নাই। লুচি ভাজার গন্ধে বিরক্ত হইয়া রাজুর মা ঠোঁট বাঁকাইয়া হাসিবার একটা ব্যর্থ প্রয়াস করিয়া কহিলেন, রান্না বুঝি আজ স্টোভেই হচ্ছে? এগো ইন্দু। হঠাৎ গলার আওয়াজে চমকিয়া উঠিয়া ইন্দিরা বলিল, কে মাসিমা? হ্যাঁ, এ বেলাটা স্টোভেই সেরে নেই, ভারী তো রান্না। রাজুর মা সহজে কথা থামাতে চাহেন না, বলেন, ভাত আর তাহলে হলো না, ওই ময়দাতেই তো। সত্যি বাছা, কার নিগেই বা ভাতের নেটা করবে? মনীষীর মধ্যে তো ভাইটি আর মেয়েটা। তোমার কিন্তু আর রেতে ভাত চলবে না, ময়দার পাট করতেই হবে। বলো না, পোড়ার কপালের অনেক জ্বালা। ইন্দিরা তৎক্ষণাৎ জবাব দেয়, যা বলেন মাসিমা, সেই জ্বালায় জ্বলে জ্বলে মরছি। রাজুর মা উৎসাহিত হইয়া বলেন, তা
ভাই তো তোমার অপারগ নয় বাচ্চা, বামুনে একটা রাখলেই পারে। শরীর তো তোমার ভালো নয়। আঁশ নিরিমিষি কুটনো বাটনা সবই তো ওই এক হাতে। ইন্দিরা খিলখিল করিয়া হাসিয়া ওঠে। হায় হায় মাসিমা, আবার বামুন ডাকবে? কলিকালে কি কেউ কাউকে অমনি ভাত দেয়? এত বড় মেয়েকে বসে বসে খাওয়াবে কে? বলিয়াছি যে হাসি তাহার রোগ। এমন কথাগুলি চোখের জল মুছিতে মুছিতে ফিস ফিস করিয়া কহিলে তবেই না তাহার যথার্থ স্বাদ পাওয়া যাইত। রাজুর মা কেমন যেন অপ্রতিভ হইয়া পড়েন, কিন্তু অপ্রতিভ হইয়া চুপ করিয়া যাইবেন বিধাতা পুরুষ এমন করিয়া তাহাকে করেন নাই। কথা পাল্টাইয়া বলেন, তা যা বলেছ বাছা, মাছ কি এস্টোবেই হবে, নাকি এবেলা আর ওপাট হবে না? নিরামিষই সব। ইন্দিরা তেমনি অপরূপ ভঙ্গিতে হাসিয়া ওঠে। কোথায় নিরামিষ কিসের? আমার তো আবার মাছ নইলে খাওয়াই হয় না। রাজুর মা শিহরিয়া সচকিতে কহেন, হ্যাঁ, আমার পোড়া কপাল, অহাবা মেয়ে, বামুনের ঘরের বিধবা, মা তামাশার চলেও অমন কথা মুখে আনতে নেই বাচ্চা। মহাপাপ মহাপাপ, কত জন্মের পাতকের ফলে এ জন্মের এই দুর্গতি। আর পাপ বাড়াস নে বাচ্চা। ইন্দিরা এবার একটু গম্ভীর হইয়া বলে, তামাশা নয় মাসিমা, মাছ আমি বরাবরই খাই। রাজুর মা অবিশ্বাসের ভান করিয়া টানিয়া টানিয়া হাসিতে থাকেন। কিন্তু তখনকার মতো কথা আর তাহার জোগায় না। রাজুর কাছে আসিয়া ফিস ফিস করিয়া বলেন, শুনলি রাজু, শুনলি আসপদ্দাটার কথাটা? নিজের মুখে স্বীকার করা শুনলি? ধর্মী বলি বুকের পাটা। হে মা কালী, ওপর থেকে দেখছো মা, বামুনের ঘরের বিধবা হয়ে যে মুখে মাছ খায় সে মুখে ওর পোকা পড়ে। রাজুর হাতের খুন্তিখানা মাটিতে ঠুকিতে ঠুকিতে বলে, তুমিও যেমন মা, স্বভাবই যখন ভালো নয় তখন আর খাওয়ার বিচার। মা কাংস কণ্ঠে প্রতিবাদ করিয়া ওঠেন, আমার কথা মুখে আনিস নে রাজি। স্বভাব চরিত্রের কথা কেউ তার চাক্ষুষ দেখতে পাচ্ছে না। সমস্ত বয়সে এমন কত কি হয়, তাই বলে সদ্য সদ্য মাছ ভেঙে মুখে দেবে? তিন কুল নরকে পতিত হবে না? গোর কলি, গোর কলি, কালে কালে কতই দেখবো। রাজু একখানা আংটাবিহীন কড়ার ভিতর উল্টাইয়া উল্টাইয়া পরোটা ভাজিতেছিল। জননী তাহার দিকে একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, দিনকে দিন কি কুড়োই হচ্ছিস লা? করছিলি কি এতক্ষণ? শুকনো কাঠ দুখানা পরোটা ভাজতে রাত যে দুপুর বেজে গেল। দুখানা বেগুন তো ভাজিস নি দেখছি, ও চাই গলা দিয়ে নামবে কি করে? রাজু অবাক হইয়া বলে, বেগুন আবার কোথা? ও বেলায় তো লাল ডাটা চচ্চড়ি অমনি হলো। রাজুর মা বিরক্ত হইয়া বলেন, থাকবে আর কোথা থেকে? শনির দৃষ্টিতে যে সর্বস্ব উড়ে পুড়ে যাচ্ছে মা, আমায় এখানে খাওনি কেন তাই শুধু ভাবি। এই রকম তিরস্কার রাজুর গা হওয়া, প্রতিবাদ সে করে না, করিলে মার কাছে টিকিতে পারিত না। নিঃশব্দে দুইখানা উঁচু উঁচু পাথরের খোড়ায় দুগাছা পরোটা রাখে। ঘর হইতে এক বাটি আখের গুড় বাহির করিয়া আনে, এক সেরি ঘটি দুইটা ভরিয়া নেয়। কুরসি পিড়াখানা মায়ের দিকে আগাইয়া দিয়া নিচে মাটিতে বসিয়া পড়িয়া আহারে মন দেয়। পার্টিশনের অপর দিকে তখন ভারী একটা মজার ব্যাপার ঘটে। লুচি ভাজা শেষ করিয়া ইন্দিরা গুনগুন করিয়া গান গাইতে গাইতে
সেগুলো একটা বড় পিতলের কৌটায় ভরিয়া তুলিতেছিল। পিছন হইতে সিঁড়ি দিয়া উঠিয়া আসিতে আসিতে শিশির বলে, বাহ, বেশ মেয়ে, রান্নাঘরে একলা একলা দিব্যি হাত চলছে। ইন্দিরা চমকে তাকাইয়া বলে, হ্যাঁ, ও আবার কি? শিশির গম্ভীর ভাবে বলে, না, তাই বলছি, সাধারণ মেয়েরা অবশ্য করেই থাকে। তা থাক, তা বলে তোমার মতো একজন বিদুষী ভদ্র মহিলার পক্ষে সমাজ রাষ্ট্র হয়ে পড়লে মুশকিল আর কি। ইন্দিরা তাড়া দিয়া বলিয়া উঠে, আহা, ইয়ার কিরার বিষয় খুঁজে পেলেন না? যাও, তোমার সঙ্গে কথা নেই। কেন, চুরি ধরে ফেলেছি বলে? আহ, আবার ওই রকম গেউমি। নিজের দোষ ঢাকতে এখন যা তা কতগুলো কথা বকা হচ্ছে না? খুব তো এলে 8টার সময়, কত করে বলে দিলাম কাল। শিশির হাসিয়া বলে, সবে তো 8টা করি, এতেই ফাইন ধরবে নাকি? ধরা উচিত। 1 মিনিট রসাতলে হয়ে যেতে পারে, জানো? 20 মিনিটে তো রসভঙ্গ হয়। ওদিক হইতে রাজুর মা ভারী গালে শুধালো, হ্যাঁ মা ইন্দু, দাদা বুঝি তোমার সকালে বাড়ি এলো? ক্লাব হইতে ফিরিতে দাদার একটু রাত হয়। ইন্দিরা চালাক মেয়ে, ছিদ্র রহস্য তাহার অজ্ঞাত নয়। প্রশ্নের অর্থ হৃদয়ঙ্গম করিতেও দেরি হইল না। হাসির একটা ঝিলিক তাহার মুখে চোখে খেলিয়া যায়, কিন্তু গলাটা ভারী করিয়াই বলে, কই মাসিমা, দাদা কি আর সহজে ফিরবেন? যার নাম সেই রাত 10টা। রাজুর মা পরম অমায়িক ভাবে বলেন, ঘরে যেন কার গলা পেলাম বাছা, তাই শুধুচ্ছি। শিশির কি যেন একটা বলিতে যাইতেছিল। ইন্দিরা ঠোঁটে আঙুল ঠেকাইয়া চুপ করিবার ইঙ্গিত করিয়া বলে, একলাই আছি মাসিমা, মিলিটাও আজ সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে। মাসিমা অস্ফুট স্বগক্তি করেন, তাতে তোমার এত বাড় বেড়েছে মা। ইন্দিরাকে দেওয়ালের সহিত আলাপ জমাইতে দেখিয়া শিশির চটিয়া সিঁড়ির দিকে আগাইতেছিল। ইন্দিরা ফিরিয়া হাসি মুখে কহিল, কি পালাচ্ছ নাকি? ভারী সাহস যে। তা কি করবে, তোমার অমূল্য সময় যদি বাজে খরচ করতে না পারো, বসে বসে ভাড়ারের শিশি বোতলগুলো গুনতে হবে নাকি? ইন্দিরা সিঁড়ির রেলিংয়ে হাত রাখিয়া বড় সুন্দর একটু হাসিল। শিশিরের যাইবার লক্ষণ বিশেষ দেখা গেল না, কিন্তু কণ্ঠস্বর সমান গরম রাখিয়া কহিল, হাসছো মানে? ভাবছো যেতে পারি না? কই যাও তো। যাই না যাই আমার ইচ্ছে, তা বলে মনে করো না তোমার জন্য থাকছি। আমি তো তাই ভাবছি। ইস, নিজে কত প্রাধান্য দিও না। আমি এসেছিলাম তোমার দাদার কাছে। দেখতেই পাচ্ছ দাদা নেই, চলে যাও তবে। তোমার কথাই নাকি? এই বসলাম, কি করে তাড়াও দেখি। উভয়ে হাসিয়া সিঁড়িতেই বসিয়া পড়ে। খুব যে সান্নিধ্য বাঁচাইয়া বসে তাহাও নহে। শিশির বলে, কার সঙ্গে কথা হচ্ছিল? আমাকে যে বেমালুম মুড়িয়ে দিচ্ছিল বড়। ও একটি হাসির ব্যাপার, বলবো এখন পরে। শোনো, এসরাজ শুনবে? নতুন একটি গদ শিখেছি। না থাক, তোমার সাদা কথা এসরাজের সুরের চাইতে আমার কিছু কম ভালো লাগে না। এত দূর চিকিৎসা করাতে হয়। কতদিন আর জ্বালাবে? দাদার সঙ্গে তো দেখাই হয় না। নীলিটা কোথায়? তোলো না, একটু খেপাই। থাক, ঢের হয়েছে, নিজেই তো খেপে রয়েছ। যা বললে, সবসময় সাদা শাড়ি পরো কেন? আমি কিন্তু তোমায় ডুরে শাড়ি ছাড়া
কিছু পড়তে দেব না। আর কি পড়লে তো? দূরে শাড়ি পরা দেখলে আমার মনে হয় একটা সাপ গায়ে জড়িয়ে ধরেছে। তোমার যত সব উদ্ভট কল্পনা। হ্যাঁ, আমায় যে কি একটা বই দেবে পড়তে বলেছিলে, ভুলে গেছো? বেশ, আমিও আর কিছু দিচ্ছি না। ছোট ছোট সব সাধারণ কথার ফাঁকে ফাঁকে দৃষ্টি হইয়া আসে নিবিড়। কণ্ঠস্বর যে কখন মৃদু হইয়া আসে টেরই পায় না। তুচ্ছ কথাতেই যে মধু সঞ্চিত থাকে। যাহারা তেমন তুচ্ছ কথা কহিতে জানে তাহারাই শুধু বুঝিতে পারে। অপিঠের কথা ইন্দিরার মনেও থাকে না, তাহার থাকে না। কিন্তু কলিযুগ যদি সত্যযুগ হইত, সকন্যা রাজুর মা ধিক্কারে মা ধরিত্রী দ্বিধা হইয়া যাইতেন, সন্দেহ নাই। অথচ কলিযুগ এমনই নিরীহ জীব যে মা বসুমতী দ্বিধা হওয়া তো দূরের কথা, আকাশ হইতে একটা বজ্রপতন হইয়াও এই নির্লজ্জ মেয়েটার মুখের হাসি ঘুচাইয়া দিতে পারিল না। গঙ্গা স্নান হইতে ফিরিয়া হাতের ঘটি গামছা নামাইতে নামাইতে রাজুর মা কন্যাকে উদ্দেশ্য করিয়া বলেন, বাড়িওয়ালা কিন্তু দিমাগটা একবার দেখেছিস রাজি? সেদিনকার সেই বচসার পর থেকে তো আর মাকে চৌকার ডিঙাইনি। গঙ্গা নিয়ে ফিরছি, দেখি না মাকে হন হন করে যাচ্ছে। ভদ্রতাই করে বললাম, বলি দিদি যে মা গঙ্গার আজ দেখি বড় ভাগ্যি। মুখখানা বিষ করে থাকলো, কথাই কইলে না। আমার বলে গরজ বড় বালাই, সেদে আবার চুরির কথা তুললাম। জানলি রাজু, বলি অমন ধারা ভাড়াতে রেখে গেরস্তের পাপ বাড়াবেন না দিদি। এই যে বুকের উপর বসে অনাচার করছে, এটা কি ভালো? বলে কি জানিস, বলে ভাড়াটের সঙ্গে টাকার সম্বন্ধ, মাস চুক্তি টাকাটা ফেলে দেয় সেই ঢের। ঘরে বসে কে কি করছে না করছে জানার দরকার কি? শুনলি একবার ঠেকারের কথা। ছোট লোকের পয়সা হলে এমনই ধারা হয়। আমি বামুনের মেয়ে হয়ে প্রাতঃ স্নান করে তিলিমাগির সঙ্গে দেখে কথা কইলাম, তা একটু নত হওয়া নেই? গোচা ভর্তি চুড়ি হাতে নিয়ে ধরাকে সরা রেখেছেন। এত তেজ কি ধর্মের সয়? এখনো দিন রাত হচ্ছে। হরি মধুসূদন, তুমি দেখছো মেয়ে মানুষের তেজ পদ্মপত্রের জল। রাজু একটু ইতস্তত করিয়া কহিল, আমাদের মা 2 মাসের ভাড়া বাকি পড়েছে। রাজুর মা বিরক্ত হইয়া কহেন, তুই আর নেই একটা কথা কস নে রাজু। বাড়ি ভাড়া নগমন 6 মাস 1 বছর ফেলে রাখি, মাস চুক্তেই দেবার ক্ষমতা কি সকলে থাকে? ঘরে বসে বসে রোজগার তো করতে শিখিনি, তাহলেও একটা উপায় হতো। চিরটা কালি দৈন্য দশাই কাটলো। মুখ পোড়া বিধাতার বিচারও তেমনি। নইলে তুমিই বা কেন 7 সকালে 3 কুল খেয়ে আমার বুকে এসে বসবে? ন্যায্য কথা বলতে গেলেই কেমন করিয়া যেন আপনার দুর্ভাগ্যের খোঁটা আসিয়া পড়ে। বেচারা কাজের ছুতা করিয়া পালাইতে পথ পায় না, কিন্তু মনে স্বস্তি থাকে না। মা যে তাহার হাড়ি মুখ করিয়া গুম হইয়া বসিয়া থাকিবে তাহাও ভালো লাগে না। ঘুরিয়া ফিরিয়া আসিয়া বলে, জানো মা, হলদে বাড়ির ওই নিচের তলার ভাড়াটাদের বউটাকে শাশুড়ি ননদে মিলে কাল কি খোয়ারটাই করলে। আহা, মারতে শুধু বাকি রাখলে। বুড়ি যা শাসন করলে, বলে কি আসুক আজকে লোভ নেই, তোকে যদি না জুতো খাওয়ায় তো আমার নাম নেই। রাজুর মা কৌতূহল আর চাপিয়ে রাখিতে পারেন না, কহেন, কখনলা আমি কোন চুলাই ছিল, কই দেখলাম না তো। যেন একটা মুখরোচক বস্তুর পরিচয় না পাওয়া রাজুর মার পক্ষে এক প্রকার ক্ষতি। তুমিও সেই ভাগবত কথা শুনতে বেরুলে?
সন্ধে জেলে ধুনো দিচ্ছি আর বাঙাল বুড়ির চিৎকার কানে এলো, বউকে কি সাফ সাফান তো, বাবা! কি হয়েছিল কিছু বুঝলি? বউটাকে তো হাবা গোবা ভালো মানুষ বলে মনে হয়, করেছিল কি? কি জানি মা, ভালো বুঝতে পারলাম না। নাকছাবি নাকছাবি করছিল, হারিয়ে টারিয়ে ফেলে থাকবে। তা সে যাই করুক, অত যন্ত্রণা দেওয়া কি ভালো? 5টা বাড়ির লোক কাতার দিয়ে দাঁড়ালো, বুড়ির গলার জোরে। ছি! অল্প বয়সী বৌঝির খোয়ার শুনিলে রাজুর মার কেন জানি না বড় আনন্দ হয়। এক মুখ হাসিয়া বলেন, তা অপচ নষ্ট করলো, শাশুড়ি ননদে অবশ্যই শাসন করবে। সোনা সামগ্রী হারালে কি আর তাতে তুলে ফুল চন্দন দিয়ে পুজো করবে? তারপর কি হলো? চোরা এসে কি বললো টললো, মারধর করলো বোধ হয়। তা কিন্তু আর শুনিনি মা। বৃষ্টি এলো বলে জানালাটা বন্ধ করে দিলাম কিনা, বর ওর কখন এলো টেরই পাইনি। সন্ধে বয়ে যাচ্ছিল, আন্নিক করতে বসলাম। রাজুর মা বিরক্তিতে মুখ বাঁকাইয়া বলেন, তোর যে কেমন এক দশা, কি হলো শেষটাতে জানতে হয় না? আন্নিক তো পালাচ্ছিল না বাছা, এমন আশ্চর্য কোন চুলা যদি বেরিয়েছে তো অমনি বলো। আবার যে বৃষ্টি এলো চড়গড়ি, মুখ পোড়া আকাশ, দিন রাত্রি কেঁদে কেঁদে মরছেন, মুখে কেউ নুড়োও জেলে দেয় না। ও মা, ঘুঁটে কখানে যে বাইরে পড়ে, বলিয়া রাজু ছুটিয়া বাহির হইয়া যায়। মা হরিনামের মালা গাছাটি হাতে করিয়া বোধহয় হরিনামের উদ্দেশ্যে ছিদ্রপথে আসিয়া দাঁড়ান। ঠিক তেমনি সময়ে ভিজতে ভিজতে এক গা জল লইয়া শিশির আসিয়া হাজির। ইন্দিরা বটি পাতিয়া কুর্ণকুটিতে বসিয়াছিল, তাড়াতাড়ি উঠিয়া আসিয়া বলে, এ কি কাণ্ড, ভিজে যে নিয়ে গেছো? শিশির চুলের জল ঝাড়িতে ঝাড়িতে উঁচু গলায় বলিয়া ওঠে, তোমার পরম পূজনীয় দাদাটি কোথায় গেলেন, ডাকো তাকে। ইন্দিরা হাসিয়া ফেলে, সকালবেলা দাদা তোমার করে আগুন দিয়ে এলো নাকি? হলো কি? এই নাও তোয়ালে, মাথাটা মোছো তো আগে, কাপড় এনে দিচ্ছি, বদলে ফেলো। ছি ছি, কি ভীষণ ভিজেছ। শিশির মুখখানা হাড়ি করিয়া বলে, আর থাক, যথেষ্ট আত্মীয়তা হয়েছে, ডাকো দাদাকে। আমি আজ একটা বোঝাপড়া করতে চাই। মুশকিল, দাদার তো এখন অর্ধেক রাত, ততক্ষণ বরং শুকনো কাপড় পরে এক পেয়ালা গরম চা খেয়ে তাজা হয়ে নাও, তারপর সম্মুখ সমরে অগ্রসর হইও। কেন, আমি কি তোমার এক পেয়ালা চায়ের লোভে টালা থেকে টালিগঞ্জ ছুটে আসছি? ইন্দিরা মুখখানি ভালো মানুষের মতো করিয়া বলে, তাহলে? তাহলের উত্তর হয়তো অনেক কিছু বলিবার ছিল। নীরেন আসিয়া চেঁচামেচি বাঁধাইয়া তোলে, আরে এ কি, রাত দুপুরে ভদ্রলোকের বাড়ি চড়াও হয়ে চোখ রাঙানো মানে কি? ও মিলিটা তো ভয় পেয়ে। শিশির বিস্ফারিত চক্ষে বলে, রাত দুপুরে না তো কি, এই বাতলার দিনে এ সময়ে কোন ভদ্রলোক বিছানা ছেড়ে উঠেছে? ছি ছি, কাঁচা ঘুমটাই মাটি করে দিলে। নীরেন হতাশ ভাবে একখানা চেয়ার টানিয়া বসিয়া পড়ে। অনেক সাধনার জিনিসে, বোঝো না তো মর্ম। দাদা দাদা, তুমি আর বলো না, তোমার তো সাধনা জিনিস নয়, সাধা জিনিস। ইন্দিরা উচ্ছ্বাসিত হইয়া হাসিয়া ওঠে, তাই তো বলছি রে, ছেলেবেলা থেকে সাধনা করে করেই না এখন সাদা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শিশির যে ভিজে কাকটি হয়ে। কিন্তু একটা কাপড় জামা দে, মিলি তোয়ালে আনো। এই তো দাদা, সব হাতে করে দাঁড়িয়ে আছি, বাবুজি নেবেন না, ভীষণ রাগ, ঘুম ভেঙে ছুটে এসেছেন তোমায় বিনা নোটিসে
6 মাসের ফাঁস দেবেন। নীরেন হতাশ ভাবে চারিদিকে তাকাইয়া বলে, অপরাধ? যেন ঘরের দেওয়াল অপরাধ খুঁজিয়া পাইবে। শিশির চুলের মধ্যেকার জলকণাগুলি ইচ্ছাকৃত অসাবধানে ইন্দিরার গায়ে ছিটাইতে ছিটাইতে সব্যঙ্গে বলে, আগে অপরাধ আপনার কেন, আমারই। বলি মশাই, পরের বউ আটকে রেখে দিনরাত ঘুমে সাধনা করাই বা কেমন ভদ্রতা? ইন্দিরার হঠাৎ যেন ঘরের ভিতর কি একটা কাজ পড়িয়া যায়, উঠিয়া যাইতে বিলম্ব হয় না। নীরেন বিস্মিত হইয়া বলে, পরের বউ আটকে? এবং পরক্ষণেই কথাটা হৃদয়ঙ্গম করিয়া শিশিরের পিঠে ভীষণ 2টা থাপড়া মারিয়া উচ্চ হাস্যে ঘর ভরাইয়া তোলে। মেয়ে মানুষের হাসি তো অসহ্যই, পুরুষের হাসিও রাজুর মার গায়ে বিষ ছড়াইয়া দেয়। ঠোঁট উল্টাইয়া বলেন, কিসে সুখে যে লোকে দিবে রাত্রির ঘর পাটিয়া হাসে তাও জানিনি। কথাই বলে, উচ্চ হাসি সর্বনাশী। হরি মধুসূদন, হরি মধুসূদন, যত হাসি তত কান্না। ইহার পর যে কথাবার্তা চলিতে থাকে তাহার 13.5 আনা রাজুর মার অবদ্ধ। দাঁড়াইয়া দাঁড়াইয়া বিরক্ত হইয়া সরিয়া আসেন। ছাঁটা মারো না অমন কথার মুখে। এবং সরিয়া আসিয়া কম্বলের আসনখানি বিছাইয়া এবার বোধহয় সত্য সত্যই পূজায় মন দেন। ও অঞ্চলে আরো যে কি হইল রাজুর মার অগোচর। রাজু ছুটিয়া আসিয়া বলে, ও মা, শুনছ কাণ্ড? মা তাহার তখন পূজা পাঠ সারিয়া এক বাটি চাল ভাজা লইয়া গুছাইয়া বসিতেছে। বলে, একটা কাঁচা লঙ্কা দে তো রাজু, তোর যে আবার চাল ভাজা মুখে রোচে না, খা না এক মুঠো, বর্ষার দিনে লাগবে ভালো। আচ্ছা, রাখো দুটি। শোনো তাহলে বলি মা, মেয়েটাকে আমরা যে বিধবা বলে ঠিক করে রেখেছি, শুনছি নাকি বিয়েই হয়নি এখনো। কি ঘেন্নার কথা মা, ছিছি। না হোক, কতদিন কত ছাই ভস্য বলা হয়েছে তার ঠিক নেই। ও আমার কিন্তু মাঝে সন্দেহ হতো বাপু। সন্দেহ যে রাজুর মারও না হইয়াছে তাহা নয়, কিন্তু ইচ্ছা করিয়াই সে সন্দেহকে আমল দেন নাই। রাজুর চাইতে যে মেয়ে বড় বই ছোট হইবে না, তাহার যে আজও সম্মুখে উজ্জ্বল ভবিষ্যৎ পড়িয়া আছে, এই কি মনে স্থান দিবার মতো কথা? অপ্রসন্ন মুখে বলেন, এ সুখবরটি কানে ধরে তোমায় বলে কে? রাজু মাতার অপ্রসন্নতা লক্ষ্য করিল না, সহাস্যে কহিল, সব যে শুনলাম নিজের কানে। ওই ছেলেটার সঙ্গেই নাকি অনেকদিন থেকে বিয়ের ঠিক। ভাজ হঠাৎ মারা যাওয়াতে যে কচি মওড়া মেয়ে দেখে তাই বলে বিয়ে করতে পারছিল না। এখন বড় হয়েছে, কোন বোর্ডিং এ নাকি ভর্তি করে দিবে। কথার ভাবে ভঙ্গিতে সবই বোঝা গেল। আসছে মাসে নাকি বিয়ে। রাজুর মা নিঃশব্দে মুঠো মুঠো চাল ভাজা গিলিয়া এক ঘটি জল সাবার করিয়া ঘটিটা সশব্দে মাটিতে ঠুকিয়া বলেন, তবে আর কি, সিন্নি মানি গে। রাজু অপ্রতিভ হইয়া বলে, না তাই বলছি, শুনলাম কি না। হলে কিন্তু বেশ মানায় না মা? মেয়েটা যেমন খাসা দেখতে, ছেলেটারও তেমনি চেহারা, বেশ সাজন তো হবে। সহসা রাজুর মা জ্বলিয়া উঠিয়া বলেন, হবে তা তোর কিলা? দিন রাত পরের কথায় তোর কিসের কাজ? হাতের নোয়া গুছিয়ে যেন 4খানা হাত বেরিয়েছে। পুজো নেই, আন্নিক নেই, দুদণ্ড ঠাকুর দেবতার নাম নেই, খালি পরচর্চা।
লোকের সুখ ঐশ্বর্য দেখে দাঁত বের করে হাসতে লজ্জা করে না? বেহায়া ছুরি কোথাকার, দূর হ, আমার সম্মুখ থেকে দূর হ। একটা সাত ছেলের মা বুড়ো মাগির বিয়ে না নিকে, তাই দিয়ে আদিক্ষেতা করতে এসেছে, জমেও নেয় না তোকে। বিদ্রোহ করিতে রাজু জানে না, অন্যায় তিরস্কার তাহার গা সহা। সামনে থাকিলে উত্তর উত্তর বাড়িবে বই কমিবে না জানিয়া ধীরে ধীরে চলিয়া যায়। মাতা কন্যার কমন পথের পানে বিষ দৃষ্টি হানিয়া রূঢ় চাপা গলায় দাঁতের দাঁত ঘষিয়া বলেন, সমস্ত মেয়ে মা বাপের বুকের উপর শুধু হাত নেড়ে বেড়ানোর চেয়ে কুলে কালি দিয়ে বেরিয়ে যাওয়া ভালো। দিন রাত চক্ষু শুরু হয় না। রাজু শিহরিয়া ভাবে, রাগিলে মার কাণ্ডজ্ঞান থাকে না, থাকে নাই বটে। গুম হইয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া রাজুর মা দুম দুম করিয়া পা ফেলিয়া উঠিয়া পড়েন। পায়ের ধাক্কায় একটা নিমিলিতা নয়না বিড়াল বালা সচকিতে ছুটিয়া পালায়। জলের ঘটিটা কাত হইয়া গড়াইয়া যায়। চাল ভাজার বাটিটা ছিটকাইয়া হেন ছেলে আশ্রয় লয়। সেদিকে দৃষ্টিপাত না করিয়া সযত্ন রোপিত টবের তুলসী চারার গোড়া খুঁড়িয়া খানিকটা মাটি লইয়া পার্টিশনের গায়ের সাধের জানালা লেপিয়া দিয়া আসেন এবং কিছু যেন সান্ত্বনা পাইয়া টানিয়া টানিয়া স্বনিঃশ্বাসে বলেন, গৃহস্থ ঘরের মেয়ের নিত্য নতুন নীলে খেলার চোখে দেখা যায় না। হরি নারায়ণ, হরি নারায়ণ। বামুনের ঘরে মেয়ে হইতো রাত পোহাতে এ পাপ পরিত্যাগ করে তবে আর কাজ। বলিয়াছি যে রাজুর বুদ্ধিশুদ্ধি অল্প, মায়ের দুর্ব্যবহারের অর্থ বোঝে তাহার সাধ্য নয়। বিধবা মেয়ের লীলা খেলা হাসিয়া হাসিয়া উপভোগ করিতে যাহার বাধে না, কুমারীতেই বা তাহার এত আপত্তি কিসের? বেচারা বুঝিয়া উঠিতে পারে না, বোকার মতো ফেল ফেল করিয়া তাকাইয়া থাকে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।